আচ্ছা, এখন আমি যেটা আলোচনা করবো তোমাদের সঙ্গে পার্ট নাম্বার 6, অর্থাৎ আমাদের যে তৃতীয় অধ্যায় চলছিল প্রতিরোধ ও বিদ্রোহ, তার বৈশিষ্ট্য বিশ্লেষণ যে চলছিল, সেখান থেকে আজকে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে আলোচনা হবে। এর আগে আমরা বেশ কয়েকটা বিদ্রোহ সম্পর্কে আলোচনা করেছি। লাস্ট ক্লাস আমাদের ভিল বিদ্রোহ পর্যন্ত হয়েছিল। এবার ভিল বিদ্রোহের পরবর্তী যে বিদ্রোহ হয়েছে সাঁওতাল বিদ্রোহ, যেটা 1855 সালে হয়েছিল, 1855-56 সাল। কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসলে 1855 সালে লিখবা কিন্তু, হ্যাঁ, যে সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল? 1855 খ্রিস্টাব্দে। ঠিক আছে, কি বলছে দেখো এখানে। বলছে ভারতে ব্রিটিশ শাসনকালে যেসব আদিবাসী বিদ্রোহ সংগঠিত হয়েছিল সেগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা কিন্তু সাঁওতাল বিদ্রোহ 1855-56 সাল। সাঁওতালি ভাষায় হুল কথার অর্থ হলো বিদ্রোহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা। হুল শব্দের অর্থ কি? হুল শব্দের অর্থ হলো বিদ্রোহ। মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। হুল শব্দের অর্থ, সাঁওতালি ভাষায় হুল মানে কি? বিদ্রোহ। সাঁওতাল, এই জন্য সাঁওতাল বিদ্রোহ কিন্তু সাঁওতাল হুল বলা হয়, কারণ সেখানে সাঁওতাল মানুষগুলোর স্থানীয় ভাষায় সাঁওতাল হুল মানে কি? সাঁওতাল বিদ্রোহ। তাহলে হুল শব্দের অর্থ কি? বিদ্রোহ। মনে থাকবে? ওকে। তো বলছে 1855 খ্রিস্টাব্দের 30শে জুন সিধু ও কানু নামে দুই ভাইয়ের নেতৃত্বে কিন্তু ছোটনাগপুরের ভাগনাডিহির মাঠে প্রায় 10,000 সাঁওতাল মিলিত হয়ে স্বাধীন সাঁওতালি রাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছিল। তাহলে কি সাঁওতাল বিদ্রোহের নেতার মধ্যে কারা কারা ছিল? সিধু, কানু, এছাড়া চাঁদ, ভৈরব, কালো প্রামাণিক, ডোমন মাঝি ইত্যাদি অনেকগুলো নাম আমরা পাবো। তো বলছে সিধু কানু ছাড়াও এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন চাঁদ এবং ভৈরব নামে দুই ভাই। তবে বীর সিংহ আছে, কালো প্রামাণিক নাম, ডোমন মাঝি, এই নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। নিম্নলিখিত কে সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব ছিল, তাহলে কিন্তু অবশ্যই এই নামগুলো অবশ্যই ভালো করে মনে রাখবা, ধ্যান দিও। বলছে তবে প্রকৃত সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল 1855 খ্রিস্টাব্দের 7ই জুলাই। ঠিক আছে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট আরেকটা লাইন এখানে রয়েছে, দামিন ই কোহ কথার অর্থ কি? এখানে দেখো লেখা আছে পাহাড়ের প্রান্তদেশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। দামিন ই কোহ কথার অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্তদেশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে শর্ট কোশ্চেনে। ঠিক আছে, দামিন ই কোহ কথার অর্থ, কো বা কোনো কোনো কোহ লেখা আছে, এর অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। ঠিক আছে, তো এর বাসিন্দা কিন্তু এই সাঁওতালরা ছিল শান্তিপ্রিয় অরণ্যচারী উপজাতি সাঁওতালরা। বেশ কিছু কারণে তোমার হচ্ছে সিধু ও কানু বিদ্রোহী কিন্তু হয়ে উঠেছিল। তাহলে বেশ কিছু কারণে কিন্তু এই সিধু কানু বিদ্রোহী হয়ে উঠেছিল। কি বলছে? এই বিদ্রোহের সূচনা হয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং বিহারের ভাগলপুর জেলায়। তাহলে সাঁওতাল বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল? তোমার মুর্শিদাবাদে এবং বিহারের ভাগলপুর জেলায়। হ্যাঁ, ব্রিটিশ শাসনকালে স্থানীয় জমিদার, মহাজন এবং ইংরেজ কর্মচারীদের অত্যাচারের শিকার হয়ে সাঁওতালরা কিন্তু ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। সাঁওতাল বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনকালের বিরুদ্ধে প্রথম সশস্ত্র গণসংগ্রাম। ঠিক আছে, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যদি কোনো গণসংগ্রাম মানে কি? যেখানে বিপুল সংখ্যক মানে তোমার হচ্ছে মানুষজন যারা একত্রিতভাবে অংশগ্রহণ করে কোনো একটা বিদ্রোহে, তখন আমরা তাকে গণবিদ্রোহ বলি। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করলে সাঁওতাল অধ্যুষিত এলাকা কিন্তু রাজস্বের আওতায় আসে। মানে প্রথম দিকে কিন্তু এখানে কোনো রাজস্ব বা ট্যাক্স নেওয়া হতো না, কিন্তু পরবর্তীকালে যখন লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত এখানে নিয়ে আসলো, তখন এই এলাকাটাতেও কিন্তু রাজস্ব বসানো হয়েছিল বা ট্যাক্স বসানো হয়েছিল। তো বলছে কোম্পানির কর্মচারী ও জমিদারদের অত্যাচারে কিন্তু সাঁওতালরা তাদের আদিভূমি ত্যাগ করে তোমার হচ্ছে রাজমহলের পার্বত্য অঞ্চল ও মুর্শিদাবাদের একাংশের বনভূমি কিন্তু পরিষ্কার করে কৃষিকাজ শুরু করে। সাঁওতালরা তাদের এই নতুন অঞ্চলের নাম দেয় দামিন ই কো, অর্থাৎ পাহাড়ের প্রান্তদেশ। ঠিক আছে, সাঁওতালরা যে নিজস্ব এলাকা পরবর্তীকালে তৈরি করেছিল, যে জায়গায় থাকতো, সেটাকে বলা হতো পাহাড়ের প্রান্তদেশ। সাঁওতালি ভাষায় হুল শব্দের অর্থ বিদ্রোহ, এটা তো বললামই প্রথম দিকেই। 1855 সালের 30শে জুন যে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল, 1856 সালের নভেম্বর মাসে তার সমাপ্তি ঘটে। মানে এক বছরের মাথায় কিন্তু তার সমাপ্তি ঘটলো। তো বলছে সাঁওতালরা তীর ধনুক ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করলেও কিন্তু এবার ওদের কাছে সমস্ত কামান, গোলা বারুদ এখন আছে, বন্দুক টন্দুক আছে। এবার সেখানে কি আর তীর ধনুক পাত্তা পায়? তীর ধনুক আর পাত্তা পাবে না। তো বলছে যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা যুদ্ধ করলেও কিন্তু ইংরেজ বাহিনীর হাতে কিন্তু ছিল বন্দুক আর কামান। সাঁওতাল বিদ্রোহের লেলিহান শিখা কিন্তু ব্রিটিশ সরকারের মানে মসনদ কাঁপিয়ে দিয়েছিল, এটা বুঝতেই পারা যায়। মানে ব্রিটিশ সরকারকে ভয় পাইয়ে দিয়েছিল সাঁওতালদের এই বিদ্রোহ, কিন্তু ব্রিটিশ সরকারের এগেনস্টে কিন্তু সাঁওতালরা পেরে ওঠেনি, তারা ব্যর্থ হয়েছিল। তো বলছে সিধু কানু, চাঁদ ও ভৈরব পর্যায়ক্রমে নিহত হয়। 1856 সালে নভেম্বর মাসে যুদ্ধ শেষ হয় ও বিদ্রোহের পরিসমাপ্তি কিন্তু ঘটতে দেখা যায়। এবার 1855 সালে সাঁওতালরা বিদ্রোহ কেন করেছিল, ধ্যান দিও।
ভারতে ব্রিটিশ শাসনকালে, এটা 2 নম্বরের জন্য আসতে পারে, ওই জন্য এই 2 নম্বরের জন্য এতটুকু লিখলেই হবে। তো ভারতে ব্রিটিশ শাসনকালে যেসব আদিবাসী বিদ্রোহ হয়েছিল সেগুলির মধ্যে সব থেকে ভয়াবহ বিদ্রোহ যেটা ছিল সেটা সাঁওতাল বিদ্রোহ 1855-56 খ্রিস্টাব্দে। তো বলছে 1855 খ্রিস্টাব্দে 30শে জুন সিধু ও কানু নামে 2 ভাইয়ের নেতৃত্বে ছোটনাগপুরের ভাগনাডির মাঠে প্রায় 10,000 সাঁওতাল মিলিত হয়ে স্বাধীন সাঁওতালি রাজ্য প্রতিষ্ঠার কিন্তু ঘোষণা করেছিল যে আমাদের জন্য একটা স্বাধীন আলাদা সাঁওতালি রাজ্য লাগবে, আমাদের জন্য আলাদা রাজ্য লাগবে। কেন? কারণ আমরা আমাদের মতন করে বাঁচতে চাই, আমরা আমাদের ঐতিহ্য নিয়ে থাকতে চাই, আমরা আমাদের মতন ফ্রিডম চাই। ঠিক আছে? আচ্ছা, এবার সাঁওতাল বিদ্রোহের কারণগুলোর মধ্যে কি কি ছিল এখান থেকে খুব ইম্পর্টেন্ট বড় প্রশ্নের জন্য সাঁওতাল বিদ্রোহের কারণ আসতে দেখা যায়। কি বলছে দেখো এখানে, সাঁওতাল বিদ্রোহের কারণের মধ্যে ফার্স্ট পয়েন্ট, খাজনা ও উপশুল্ক আরোপ। কয়েক পুরুষ ধরে সাঁওতালরা যেসব পাথুরে জমিকে আবাদি জমিতে রূপান্তরিত করেছিল তা ছিল কিন্তু নিষ্কর। তাহলে যেই সমস্ত জমিগুলোতে মানে ফসল ফলতো না, যে সমস্ত জমিগুলো ছিল অনাবাদি জমি, সেই সমস্ত জমিগুলোকে আবাদি জমি হিসাবে কিন্তু পরিণত করেছিল। মানে বুঝলা তো আবাদি জমি মানে বুঝলা, যেই জমিতে ফসল ফলে। তাহলে যেই জমিতে ফসল ফলতো না, হতো না, সেই সমস্ত জমিগুলোতে ফসল ফলানোর মতন কিন্তু তারা করে দিয়েছিল। ঠিক আছে? তো বলছে কিন্তু ব্রিটিশ শাসনকালে এই সমস্ত জমির ওপরে কিন্তু খাজনা আরোপ করা হয় এবং খাজনার হার কিন্তু 18 বছরের মধ্যে প্রায় 10 গুণ বাড়ানো হয়েছিল। ভাবো তাহলে, তাহলে আজকে যদি 2 টাকা খাজনা থাকে তাহলে তার 10 গুণ 18 বছরের মধ্যে হয়ে যাওয়া মানে 20 টাকা কিন্তু বেড়ে যাওয়া, মানে 20 হয়ে যাওয়া। যেটা 2 যদি থাকতো 2 টাকা সেখানে 20 টাকা, অর্থাৎ 200 টাকা থাকলে পারে 10 দুগুণে 20, 2000 হয়ে যেত। তাহলে এতটা পরিমাণে 10 গুণ বাড়িয়ে দেওয়া 18 বছরে, মানে বিশাল ব্যাপার এটা। তো বলছে এছাড়াও সাঁওতালদের ওপর বিভিন্ন উপশুল্ক চাপিয়ে দেওয়া হয়েছিল। উপশুল্ক বলতে যে আরো অন্যান্য ট্যাক্স, মানে অনেক রকমের ট্যাক্স আর কি চাপিয়ে দেওয়া হয়েছিল, তাদের স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু ব্যাহত হয়ে যায়। তাহলে প্রতিটা মানুষই স্বাধীনভাবে বাঁচতে চায়, প্রতিটা মানুষই ভালোভাবে বাঁচতে চায়, কিন্তু যখনই এই সমস্ত মানুষের উপরে নানান রকমের মানে ডমিনেট করা হয়, নানান রকমের অত্যাচার হয়, তখন কিন্তু এই মানুষগুলো আর থাকতে পারে না, তাই না? এবার চলে আসবো বন্ড প্রথা। পরীক্ষায় প্রশ্ন আসে বন্ড প্রথা কি, এটাও কিন্তু ছিল সাঁওতাল বিদ্রোহের একটা কারণের মধ্যে পড়বে। বন্ড প্রথা কি? বলছে অভাবের তাড়নায় সাঁওতালরা মহাজনের কাছ থেকে টাকা দাদন নিত। দাদন মানে অগ্রিম। ধ্যান দিবা প্লিজ, কথাটা ধ্যান দিবা। অভাবের মানে আমার এখন অভাব আছে, টাকা পয়সা নেই, আমি দেখছি আমার বাড়িতে ছেলে মেয়ে না খেয়ে আছে, তাদেরকে খাওয়াতে হবে, তাহলে আমাকে কি করতে হবে? বেশি সুদে হলেও আমাকে কিন্তু টাকা নিতে হবে। এবং দাদন মানে কি? আগে থেকে টাকা নেওয়া, অর্থাৎ আমার জমি আছে, আমি আমার এই জমিতে তোমাকে ফসল ফলিয়ে দেবো, যা ফসল উঠবে আমাকে কিছু টাকা পয়সা অগ্রিম দাও। তো এ সময়ে কি করতো? কামিয়াতি ও হারওয়াহি নামক 2 ধরনের বন্ডে কিন্তু সাঁওতালদের সই করতে বাধ্য হতো। মানে তুমি টাকাটা যদি না দাও, এই যে বন্ড আছে, আমরা যেমন মনে করো বাড়ির জমি বন্ধক রাখি, অনেক সময় দলিল বন্ধক রাখি, যে যদি তুমি এই জমিটা এগ্রিমেন্ট করা হয়, যদি তুমি সময়ের মধ্যে এই টাকাটা নিচ্ছ, যদি দিতে না পারো তাহলে কিন্তু এই তোমার জমি আমার অধীনে কিন্তু চলে আসবে, তুমি এবং এটাকে দিতে বাধ্য থাকবে, এগ্রিমেন্ট করা হয়। তো সাঁওতালদেরও কিন্তু ওইরকম ভাবে 2 ধরনের বন্ডে কিন্তু সই করিয়ে নেওয়া হতো। যেই বন্ডে সই করানো হতো, একটা নাম ছিল কামিয়াতি এবং একটা নাম ছিল হারওয়াহি। ঠিক আছে? তো কামিয়াতি কি জিনিস? কামিয়াতি ব্যবস্থা, যতদিন না ঋণ নেওয়া সাঁওতাল দাদন শোধ করতে পারতো ততদিন মহাজনের জমিতে তাদেরকে বেগার খাটতে হবে। বুঝলা? তুমি এই টাকা নিচ্ছ, নিয়ে যাও, আমার জমিতে তোমাকে বেগার পরিশ্রম করে দেওয়া, যতদিন তুমি দাদনের টাকা অর্থাৎ অগ্রিম যে টাকাটা নিয়েছো সেই টাকাটা যতদিন তুমি শোধ করে দিতে পারবা না, ততদিন পর্যন্ত তোমাকে আমার জমিতে বেগার খেটে দিতে হবে। সেটা ছিল কি বলছে? কামিয়াতি। ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে কামিয়াতি কি ছিল। এবার বলছে হারওয়াহি কি? হারওয়াহি বলছে ব্যবস্থায় দাদন শোধ করতে ব্যর্থ সাঁওতালদের বিনা পারিশ্রমিকে মহাজনের জমিতে লাঙল দিয়ে চাষ করানো হতো। ভাবছো তাহলে? তাহলে যেটা বিনা পারিশ্রমিকে কাজ করতো, যেটা বেগার খেটে দিত অন্য কোনো কাজ, সেটাকে কি বলা হতো? তোমার হচ্ছে কামিয়াতি। আর হারওয়াতি মানে লাঙল বয়ে দিতে হবে তোমাকে, বিনা কোনো রকমের পারিশ্রমিক তুমি পাবা না যতদিন তুমি না ওই টাকাটা শোধ করতে পারবা। দাদনের টাকাটা যদি শোধ করতে না পারো তাহলে মহাজনের কাছে বেগার খাটতেও হবে, প্লাস দাদন শোধ করতে ব্যর্থ হলে বিনা মানে পারিশ্রমিকে মহাজনের জমিতে লাঙল দিয়ে চাষও করে দিতে হবে। তাহলে এই পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকে বন্ড প্রথা কি। তাহলে এই যে 2 ধরনের বন্ডে সই করানো হতো সেটা বন্ড প্রথা, এবং ইন্ডিভিজুয়ালি ভাবে আবার প্রশ্ন আসতে পারে তোমাকে কামিয়াতি ও হারওয়াহি কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্ন 2 নম্বরের জন্য এখান থেকে। ক্লিয়ার? আমি বলেছি প্রত্যেকটা জায়গায় ফোকাস করব, কোনো জিনিস বাদ দেব না, খুব ধ্যান দিয়ে ক্লাসটা করবে।
আচ্ছা, এইবার এখানে আমাদের আসবে বেচারাম এবং কেনারাম। আমি একটু আগেই বলেছিলাম, অন্য একদিন ক্লাসেও বলেছিলাম তোমাদেরকে যে কি কেনারাম বেচারাম। তো কিছু ব্যবসায়ীদের কারচুপি করতো। কারচুপি মানে বোঝো কি, কি বলতো কারচুপি মানে? ছলনা করা, মানে দুগ্গিবাজি করা বলে না, দুগ্গিবাজি করা মানে কি ঠকানো। তো এই ব্যবসায়ীরা ঠকাতো। তো কিছু অসাধু ব্যবসায়ী সাঁওতালদের সরলতা ও অশিক্ষার সুযোগ নিয়ে নানাভাবে তাদেরকে ঠকাতো। বললামই ঠকাইতো তাদেরকে। এবার বেচারাম ছিল, বেচারাম পরীক্ষা প্রশ্ন আছে কেনারাম ও বেচারাম কি। এবার বেচারাম যেটা ছিল, বেচারাম এবং বাটখারা দ্বারা হিসাবের কম ওজনের দ্রব্য বিক্রি করে ঠকাতো। বেচারাম মানে কি, ওরা বিক্রি করতো কি, মানে মানে বেচারাম মানে বাটখারা কম ওজনের দ্রব্য তাদের কাছে বিক্রি করতো। মানে ব্যাপারটা বুঝলা, আমি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছি বা আমি ব্রিটিশ সরকার আছি, আমি কম ওজন জিনিস দিয়ে তোমার কাছে কিছু জিনিস বেচতেছি, দ্যাট ইজ কল্ড বেচারাম। মানে ব্রিটিশ সরকার বেচতো, এবার ব্রিটিশ সরকার যখন কিনতো তখন বেশি ওজনে বাটখারা ইউজ করতো, দ্যাট ইজ কল্ড কেনারাম। এটা কিন্তু ব্রিটিশদের পক্ষ থেকে কথাটা তুলে ধরো। ব্রিটিশরা যখন কিছু বেচতো তখন কম ওজনের বাটখারা ব্যবহার করতো। এখানে বলছে বেচারাম হচ্ছে নামক বাটখারা দ্বারা হিসাবের কম ওজনের দ্রব্য বিক্রি করতো। বেচারামে কম আর কেনারামে বেশি। মাথায় রাখবা কথাটা। বেচারাম মানে কি, আমি কোনো একটা জিনিস বেচতেছি, মনে করো আজকে তোমার কাছে তুমি আমার থেকে কিছু কিনবা, তুমি বললে যে আমাকে 5 কেজি এটা দাও, আমি 4 কেজি জিনিস দিয়ে তোমাকে 5 কেজির টাকা নিচ্ছি, তার মানে কম ওজনের বাটখারা এখানে ব্যবহার করছি। সরি, হ্যাঁ, তার মানে বেচারাম মানে কি, আমি বেচার সময় কম ওজনের বাটখারা তোমাকে ইউজ করছি, আর যখন তোমার কাছ থেকে কিছু কিনবো তখন বেশি ওজনের বাটখারা আমি ব্যবহার করছি, দ্যাট ইজ কল্ড কেনারাম। বলছে আবার সাঁওতালদের কাছ থেকে কোনো শস্য কেনার সময় কেনারাম বা ভারী ওজনের বাটখারা, কেনারাম হচ্ছে ভারী ওজনের বাটখারা আর বেচারাম মানে কম ওজনের বাটখারা। মনে থাকবে, কেনারাম মানে কম ওজনের বাটখারা, ক দিয়ে কেনা, সরি মনে হয় কেনারাম মানে কি ভারী, উল্টাটা। আর হচ্ছে বেচারাম মানে কম ওজনের বাটখারা। বেচারাম মানে কম ওজনের বাটখারা, কেনারাম মানে বেশি ওজনের বাটখারা বা ভারী ওজনের বাটখারা। ঠিক আছে, হারে বেশি পরিমাণ দ্রব্য ক্রয় করতো। এক সময় সাঁওতালরা এই অসাধু ব্যবসায়ীদের কারচুপি ধরে ফেলেছিল। এবার কতদিন ঠকাবে, ঠকাইতে 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 একটা সময় পরে তো আমি ধরে ফেলবো ওর কারচুপিটা, তাই না? আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে আসবো আমরা। দেখো এখানে বলছে রেল কর্মচারী ও ঠিকাদারদের অত্যাচার। কি বলছে ধ্যান দিও, রেল কর্মচারী এবং ঠিকাদারদের অত্যাচার। বলছে লর্ড ডালহৌসির শাসনকালে রাজমহল, ভাগলপুর, রামপুরহাট, সাহেবগঞ্জ প্রভৃতি অঞ্চল দিয়ে রেল লাইন পাতার কাজ শুরু হয়েছিল। রেল লাইন নির্মাণ করা শুরু হয়ে গেছিল তাদের, ব্রিটিশদের। ঠিকাদার ও রেল কর্মচারীরা ওই সময় ওই সব অঞ্চলের সাঁওতালদের কাজে লাগায়। পরিশ্রম অনুযায়ী সাঁওতালদের মজুরি না দিয়ে তাদের কাছ থেকে জোর করে পাঠা, হাঁস, মুরগি কেড়ে নিয়ে যেতে শুরু করলে সাঁওতালরা চুপ করে সহ্য করতে পারেনি, কারণ ওদের পশুপালন, এবার মানে নিজেদের থেকে পশুকে বেশি ভালোবাসতো। এবার এই পশুগুলোকেও ওরা ছাড়তো না, নিয়ে নিয়ে চলে যেত উঠায় উঠায়, ভাবছো? তো তখন কিন্তু এই সাঁওতালরা চুপ করে থাকতে পারেনি, বিদ্রোহের পথে পা বাড়িয়েছিল। এবার সাঁওতালি নিয়ম নীতির উচ্ছেদ। এবার ব্রিটিশরা ধীরে ধীরে সাঁওতালদের নিয়ম নীতি উচ্ছেদ করা শুরু করলো। বলছে সাঁওতাল বিদ্রোহের অন্যতম কারণ হলো বাংলার ছোটলাট হ্যালিডে সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে সাঁওতালি নিয়ম নীতির উচ্ছেদ করে সাঁওতাল এলাকায় ইংরেজদের জটিল আইন এবং বিচার ব্যবস্থা চালু করে বসায় দিয়েছিল। আমাদের এলাকায় আমাদের বিচার ব্যবস্থা চলবে, এবার তোমাদের বিচার ব্যবস্থা বসানোর কি আছে, করেছিল। ফলে সাঁওতালরা বিচলিত হয়ে কোম্পানির শাসনের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহে ফেটে পড়ে এবং সাঁওতাল বিদ্রোহের অন্যতম নেতৃত্ব সিধু এবং কানু ঘোষণা করেন যে ঈশ্বরের নির্দেশ তারা পেয়েছেন, তাই শত্রু ধ্বংসের জন্য সাঁওতালদের বিদ্রোহ করা প্রয়োজন। শত্রু কারা ছিল? ব্রিটিশরা, ইংরেজরা। তো ওদেরকে ধ্বংস করতে হবে, সুতরাং বিদ্রোহ করতে হবে। এবার যে অরণ্যের অধিকারে হস্তক্ষেপ, অরণ্যের অধিকারের উপর হস্তক্ষেপও কিন্তু এই বিদ্রোহের এক অন্যতম কারণ ছিল। বিপানচন্দ্র, অমলেশ ত্রিপাঠী, বরুণ দে প্রমুখ গবেষকরা কিন্তু অভিমত দিয়েছেন যে অরণ্যে সাঁওতালদের অধিকারকে কেন্দ্র করেই কিন্তু সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল। ক্লিয়ার? নেক্সট, খ্রিস্ট ধর্ম প্রচার। ওদেরকে জোর করে ধর্মান্তরিত করা শুরু করেছিল খ্রিস্টান ধর্মে। বলছে খ্রিস্টান মিশনারিরা সুকৌশলে সাঁওতালদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতো এবং সাঁওতালদের ধর্মকে কিন্তু অবজ্ঞাও করতো তারা। তোরা কি ধর্ম পালন করছিস, এই ভুটা পূজা করে, এই করে সেই করে, এগুলা কোনো ইয়ে হলো নাকি, এটা কোনো ধর্ম হলো নাকি, খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়ে নে, এই কর সেই কর, এই সুযোগ সুবিধা পাবি, ওই সুযোগ সুবিধা পাবি, এরকমভাবে নানান রকমভাবে তাদেরকে কিন্তু মানে নিয়ে আসা হতো। এবার নীল চাষ, সাঁওতালদের ইচ্ছার বিরুদ্ধে নীলকর সাহেবরা তাদেরকে
দিয়ে নীল চাষ করালে তারা কিন্তু ক্ষুব্ধ হয়েছিল। সাঁওতালরা সামান্য টাঙ্গি ও তীরধনুক নিয়ে আধুনিক আগ্নেয়াস্ত্র সজ্জিত ব্রিটিশ সেনাবাহিনীর কিন্তু বিরুদ্ধে যে বীরত্বের পরিচয় দিয়েছিল তা তুলনাহীন। মূলত অর্থনৈতিক শোষণ থেকে মুক্তির জন্য সাঁওতালরা এই বিদ্রোহ শুরু করলেও তাদের মূল লক্ষ্য ছিল কিন্তু স্বাধীন সাঁওতালি রাজ্য প্রতিষ্ঠা করা, যে যেমন করে হোক আমাদের নিজেদের থাকার জন্য একটা স্বাধীন সাঁওতালি রাজ্য প্রতিষ্ঠা করতে হবে, এটাই কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল বা উদ্দেশ্য ছিল। ক্লিয়ার? আচ্ছা, এখানে আর কিছু দরকার নেই আমাদের, এখান থেকে একটু দেখে নেবো আমরা, জেনে রাখবো। 1855 সালের 30 জুন সিধু কানু নামে দুই ভাইয়ের নেতৃত্বে স্বাধীন সাঁওতালি রাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়েছিল, কিন্তু প্রকৃত সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল, এটা আলোচনা হয়ে গেছে আমাদের। এখানে মনে রাখবা, সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল অত্যাচারী পুলিশ মহেশ দারোগাকে হত্যার দ্বারা। মহেশ দারোগাকে মারছিল, তিনি দিঘি থানার দারোগা ছিল। হ্যাঁ, নেক্সট যে পার্টটা আসতে পারে সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি, একবারে সাঁওতাল বিদ্রোহের কারণ, প্রকৃতি এবং ফলাফল একসাথে 8 নম্বরের জন্য আসতে পারে পরীক্ষায়। এখান থেকে 8 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই সাঁওতাল বিদ্রোহ। এবার সাঁওতাল বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি, কে কে কি বলেছে, কেমন কেমন চরিত্র ছিল সাঁওতাল বিদ্রোহ সেই সম্পর্কে কিন্তু। হ্যাঁ, 1855-56 খ্রিস্টাব্দে সংঘটিত সাঁওতাল বিদ্রোহ দারিদ্র সাঁওতালদের আপোষহীন সংগ্রাম হলেও এই বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে। প্রথমে গণবিদ্রোহ কি বলছে, সাঁওতাল বিদ্রোহ মূলত সাঁওতাল কৃষকদের উদ্যোগে শুরু হলেও স্থানীয় কামার, কুমোর, গোয়ালা, তেলি, চামার, হ্যাঁ চামার মানে যারা চামড়ার কাজ করে, মুসলিম, তাঁতি, ডোম প্রভৃতি সম্প্রদায় ও পেশার মানুষ কিন্তু এই বিদ্রোহে সামিল হয়েছিল। তাই অধ্যাপক কালীকিঙ্কর দত্ত এই প্রসঙ্গে বলছেন, সাঁওতাল বিদ্রোহ ক্রমশ নিম্ন শ্রেণীর গণবিদ্রোহের রূপ ধারণ করেছিল, একদম নিচু তলের মানুষদের নিয়ে করেছিল। এই ডোম, তারপরে তোমার হচ্ছে তাঁতি, মুসলমান তাঁতি, তারপরে হচ্ছে তোমার চামার, তেলি, গোয়ালা, কুমার, কামার, এই সমস্ত একদম নিম্ন শ্রেণীর যারা মানুষজন ছিল, পেশাগত দিক থেকে শুধুমাত্র নিম্ন শ্রেণী নয়, সমাজে যারা অবস্থানগত দিক থেকেও যারা নিম্ন শ্রেণীর, তাদেরও কিন্তু কি করা হয়েছিল, এই বিদ্রোহে সামিল করা হয়েছিল। এবার কেউ কেউ বলেছেন এই বিদ্রোহ ছিল আদিবাসী বিদ্রোহ, বোঝা গেল? কেউ কেউ বলেছে এটা ছিল আদিবাসী বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ মূলত বিহারের ছোটনাগপুর অঞ্চলে আদিবাসী বা উপজাতির বিদ্রোহ। আদিবাসী সাঁওতালরা ছিল এই বিদ্রোহের প্রাণ শক্তি, যেহেতু আদিবাসীরাই মূলত বিদ্রোহ করেছিল সেহেতু এটাকে আদিবাসী বিদ্রোহ বলাও কিন্তু যুক্তিযুক্ত। দেন বলছে ব্রিটিশ কৃষক বিদ্রোহ, কেউ কেউ বলছেন না এটা গণবিদ্রোহ ছিল না, এটা তোমার হচ্ছে আদিবাসী বিদ্রোহ ছিল না, এটা ছিল কৃষক বিদ্রোহ। মানে প্রকৃতি মানেই এই বিদ্রোহের কত রকমের ক্যারেক্টার আছে সেটা তোমাকে তুলে ধরতে হবে। বলছে এই বিদ্রোহ ছিল একটি কৃষক বিদ্রোহ, কারণ আদিবাসী সাঁওতাল কৃষকরা জমিদার, মহাজন ও ব্রিটিশ শক্তির বিরুদ্ধে কিন্তু এই বিদ্রোহে অংশ নিয়েছিল। দেন বলছে ব্রিটিশ বিরোধী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ শুধু জমিদার বা মহাজন বিরোধী বিদ্রোহী ছিল না, এই বিদ্রোহ ছিল স্পষ্টতই ব্রিটিশ বিরোধী। বাংলার লেফটেন্যান্ট গভর্নর হ্যালিডে মানে বলেন যে ব্রিটিশ শাসনের অবসান ঘটানোই কিন্তু এই বিদ্রোহের মূল লক্ষ্য ছিল। দেন বলছে আবাল বৃদ্ধ বনিতার বিদ্রোহ, অনেকে বলছে যে এমন এমন মানুষ যে কিছু জানে না। এখানে আবাল বলতে কি বোঝাচ্ছে, মানে বলছে যে কিছু জানে না, বৃদ্ধ সিদ্ধ মানুষ, হ্যাঁ, যার বিদ্রোহের সাথে কোনো মতলব নাই। হ্যাঁ, বলছে এই বিদ্রোহে বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, কিশোর কিশোরী সব বয়সে সাঁওতাল নরনারী অংশগ্রহণ করে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল। এই জন্য বলছে আবাল বৃদ্ধ বনিতার বিদ্রোহ, মানে ছোট বাচ্চা কাচ্চা থেকে শুরু করে যে জানে সেও গেছে বিদ্রোহে, যে জানে না সেও গেছে বিদ্রোহে। দেখবা যে বিশেষ করে যে বিভিন্ন পার্টির মিছিলগুলো হয় তখন দেখবা যারা হচ্ছে থাকে না, ওই যে জার্নালিস্ট যারা থাকে, জার্নালিস্টরা জিজ্ঞেস করে আপনি কি করতে এসছেন এখানে, ও ভাগিয়ে যায় আর বলে না, বলে আপনি এই মিছিলে কি করতে এসছেন। কেউ বলে ডিম ভাত খাইতে এসছি, কেউ বলে মাংস ভাত খাইতে আসছি, কেউ বলে আমাকে 300 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছে। তো অ্যাকচুয়ালি ও আসছে কি করতে, শহীদ দিবসে যেমন জিজ্ঞেস করা হয়েছিল যে এখানে আসছো কি করতে, শহীদ দিবসে কি হয় ওটাই বলতে পারে না, তাই না? তাহলে এরকম টাইপের যে জানে তাকে নিয়ে যাও, যে জানে না বা যে গেছে সেখানে তাকে জানাও কি উদ্দেশ্যে সে এসছে, কেন এসছে, সেই জিনিসগুলো তো জানাতে হবে। আচ্ছা, এবার সাঁওতাল বিদ্রোহের ফলাফল ও গুরুত্ব কি আছে এই বিদ্রোহের প্রথমে আমরা ব্যাপকতা দেখবো। বলছে আদিবাসী সাঁওতালরা এই বিদ্রোহ শুরু করলেও এই ক্ষোভের আগুন নিম্নবর্গের কামার, কুমোর, তাঁতি, ডোম, গোয়ালা প্রভৃতি হিন্দুদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল। দেন হচ্ছে সুদের হার হ্রাস পেয়েছিল, কমিয়ে দিয়েছিল সুদের হার, তাহলে এই বিদ্রোহ করেছিল বলেই কিন্তু সুদের হারটা কমানো হয়েছিল, নাহলে কিন্তু কমানো যেত না। দেন সাঁওতাল পরগনা গঠন করেছিল, মানে সাঁওতালদের জন্য আলাদা অঞ্চল গঠন করেছিল, পৃথক অঞ্চল। বলছে সরকার সাঁওতালদের পৃথক উপজাতি হিসেবে ঘোষণা করেছিল এবং ছোটনাগপুর অঞ্চলে তাদের কিন্তু জন্য সাঁওতাল পরগনা জেলাও গঠন করা হয়েছিল। দেন সাঁওতালদের নিজস্ব আইন, সরকার ঘোষণা করে যে সাঁওতাল পরগনায় ব্রিটিশ আইন কার্যকর হবে না, সেখানে সাঁওতালদের চিরাচরিত নিজস্ব আইন ও বিচার ব্যবস্থা কার্যকরী হবে। নেক্সট বলছে বহিরাগতদের প্রবেশ নিষেধ, মানে সাঁওতালদের এলাকায় বহিরাগতদের বলা হতো দিকু, বোঝা গেল? সাঁওতালদের এলাকায় যারা বহিরাগত বা বাইরে থেকে আসতে বলতো দিকু, তাদের প্রবেশ নিষেধ করেছিল। বলছে সাঁওতালদের ওপর মানে শোষণ অত্যাচার লাঘব বা কমানোর জন্য
সরকার সাঁওতাল অধ্যুষিত এলাকায় বাঙালি মহাজন সহ বহিরাগতদের প্রবেশ পুরো নিষিদ্ধ করেছিল। এই বহিরাগতদের কি বলতো, কি বলতো? এই বহিরাগতদের বলতো দিকু। নেক্সট বলছে খ্রিস্ট ধর্মের প্রসার, বহিরাগত দেশীয় মহাজনদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হলেও সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে খ্রিস্টান মিশনারিদের প্রবেশ ও সাঁওতালদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারের অবৈধ সুযোগ কিন্তু দেওয়া হয়েছিল। সাঁওতালদের দ্বারা প্রচার করতে পারবা, তুমি খ্রিস্টান ধর্ম প্রচার করতে পারো, যে কেউ যদি সেই ধর্মে দীক্ষিত হতে চায় সে দীক্ষিতও কিন্তু হতে পারে, কোনো অসুবিধা নেই। নেক্সট বলছে মহাবিদ্রোহের অগ্রদূত, বলছে ঐতিহাসিক সুপ্রকাশ রায়ের মতে সাঁওতাল বিদ্রোহ ছিল ভারতের যুগান্তকারী মহাবিদ্রোহের অগ্রদূত স্বরূপ, মানে এটাই ছিল মহাবিদ্রোহের অগ্রদূত স্বরূপ। দেখো 1855 মানে 55 থেকে 56 সাল অব্দি ধ্যান দিবা কথাটা। 1855 সালে শুরু হয়েছিল সাঁওতাল বিদ্রোহ, 1856 খ্রিস্টাব্দে শেষ হয়েছিল এবং 1857 সালে হয়েছিল মহাবিদ্রোহ। মানে সাঁওতাল বিদ্রোহ শেষ হওয়ার পরের বছরই হয়েছিল মহাবিদ্রোহ, যার জন্য এটাকে মহাবিদ্রোহের অগ্রদূত বলা হয়। ডক্টর রমেশচন্দ্র মজুমদার মনে করেন যে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করা হলো বলে 1857 মানে 55-56 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহকেও কিন্তু স্বাধীনতা সংগ্রামের মর্যাদা দেওয়া উচিত বলেছে তিনি। তো এবার জেনে রাখা দরকার বা মনে রাখা দরকারে কিছু আছে। সাঁওতালি এলাকায় বহিরাগত মহাজনদের দিকু বলা হতো, আমি বললাম। সাঁওতালদের এলাকায় যারা বহিরাগত বাইরের মহাজনস্থ তাদেরকে কি বলা হতো? দিকু, মনে রাখবা। সাঁওতালি অঞ্চলকে সাঁওতালরা ধরতি আবা বলতো, অর্থাৎ ভগবানের দান। বলছে আমাদের যে এলাকা আছে সেটা আমাদের ভগবান দিয়েছে, সুতরাং এটা আমাদের কাছে ধরতি আবা। ধরতি মানে কি? ধরতি মানে কি? ধরণী। ধরণী বলতে মাটি আমাদের কাছে, এই মাটিটা আমাদের কাছে আবা। আবা মানে কি? পিতা। ঠিক আছে, ধরতি আবা বলতো, অর্থাৎ ভগবানের দান। অর্থাৎ এখানে আবা বলতে কে? আবা বলতে ভগবান। এই মাটিটা ভগবানের দান, ধরতি আবা বলতো। ওই জন্য সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল শাল গাছের ডাল, পরীক্ষা প্রশ্ন আসে। ঠিক আছে, সাঁওতাল বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিল লর্ড ডালহৌসি, ইম্পর্টেন্ট। হিন্দু পেট্রিয়ট পত্রিকা কিন্তু সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিল, মানে সাপোর্ট করেছিল। সাঁওতাল বিদ্রোহের প্রধান কেন্দ্র কোন জায়গায় ছিল? বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, মানভূম। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক যে উপন্যাসটা রয়েছে সেখানে কিন্তু সাঁওতাল বিদ্রোহের কথা কিন্তু স্পষ্টভাবে জানা যায় এই উপন্যাস থেকে। তো এখানেই আজকে শেষ হলো তোমাদের সাঁওতাল বিদ্রোহ। এর পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা নতুন বিদ্রোহ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।